মর্নিং ছাত্রছাত্রীরা, তোমরা সদ্য ক্লাস 11-এ ভর্তি হয়েছো। তোমাদের ভর্তি হওয়ার পরেই তোমাদের অনলাইন ক্লাস তোমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুরু হয়ে গেছে এবং অলরেডি তোমরা কিছু ক্লাস অ্যাটেন্ড করা শুরুও করেছো নিশ্চয়ই। তো সেই তোমাদের অনলাইন ক্লাসের মধ্যেই আজকে তোমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে অঙ্কের ওপর। তোমরা অলরেডি রুটিনও পেয়েছো। তো এই অঙ্কের ক্লাসে আজকের বিষয়বস্তু হচ্ছে, দেখো লেখাই আছে বোর্ডে, সেটা হচ্ছে সেট থিওরি। তোমাদের অঙ্কের যে সিলেবাসটি আছে তাতে গোটা সিলেবাসটাকে কিছু ইউনিটে ভাগ করা হয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এইভাবে। তো তার মধ্যে ইউনিট 1-এ আছে সেট, রিলেশন, ম্যাপিং, 3টি চ্যাপ্টার আছে, আর তার সাথে কিছু ত্রিকোণমিতি সংক্রান্ত কিছু চ্যাপ্টার আছে। তো এই ইউনিট 1-এর মধ্যেই প্রথম চ্যাপ্টার হচ্ছে সেট থিওরি। তো আমি তোমাদের ইউনিট 1-এর সেট থিওরিটা দিয়ে আলোচনার পর্বটা শুরু করার চেষ্টা করছি। তো সেট থিওরি জিনিসটা কি, তোমাদের আগের ক্লাসে বইতে যদি খেয়াল করো দেখবে শেষ দিকে সেট বলে একটা চ্যাপ্টার ছিল, যদিও সেটা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু বইতে দেওয়া ছিল। হয়তো কেউ কেউ উৎসাহবশত সেটা পড়েওছো অল্প সামান্য কিছু। তো যাই হোক, তো আজকে আমরা সেট থিওরি নিয়ে আলোচনা শুরু করছি। সেট থিওরি চ্যাপ্টারটিতে আজকের প্রথম ক্লাসে আমরা যে অংশগুলি আলোচনা করব, প্রথমেই আসছে সেট কি জিনিস, নেক্সট আসছে সেটের উপস্থাপন। প্রথম আমরা জানবো সেট কাকে বলে, তারপরে আমরা জানবো যে একটা সেটকে কিভাবে আমরা লিখব। মূলত দুভাবে উপস্থাপন করা যায়। আচ্ছা, তারপরে উপস্থাপন পদ্ধতিতে জানার পরে আমরা জানবো কিছু সংজ্ঞা। আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে তার আগে আমাদের বেশ কিছু সংজ্ঞা আমাদের জেনে রাখতে হবে, তবে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। সুতরাং সরাসরি আমরা অঙ্কে যেতে পারবো না এই অধ্যায়তে, প্রথমে আমাদের কিছুটা থিওরি পার্টটা পড়তেই হবে। ঠিক আছে, তাহলে আসা যাক। প্রথমে আমরা আসি সেট কাকে বলে। দেখো, সংজ্ঞার হিসাবে আমি লিখে দিয়েছি তোমাদের বোর্ডে, বলছে সেট হলো একটি সুসংজ্ঞাত, পরস্পর ভিন্ন এবং ক্রম নিরপেক্ষ বস্তুসমূহের সংকলন। সেট হলো একটি সুসংজ্ঞাত মানে কি না, তার একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। পরস্পর ভিন্ন মানে কমন কেউ নেই, সবাই সবার থেকে আলাদা, পরস্পর ভিন্ন। এবং ক্রম নিরপেক্ষ, অর্থাৎ যে বস্তুগুলোকে নেওয়া হবে তাদের মধ্যে কে আগে বা কে পরে আসবে সেটা এখানে কোনো ম্যাটার করে না। ঠিক আছে, তো ক্রম নিরপেক্ষ বস্তুসমূহের সংকলনকেই সেট বলা হয়। অর্থাৎ সেট মানে, এই অংশটা আগে খেয়াল করো, সেট মানে হচ্ছে একটা বস্তুসমূহের সংকলন, অর্থাৎ কিছু সংখ্যক পেন্সিল বা কিছু সংখ্যক মানুষ বা কয়েকটি সংখ্যা নিয়ে একটা সেট তৈরি হয়। কিন্তু কয়েকটা পেন্সিল নিয়ে একত্রিত করলেই কি একটা পেন্সিলের সেট পাবো? না। সেই পেন্সিলের কালেকশনটাকে একটা পেন্সিলের সেট আমি তখনই বলবো যখন তার যে 3টি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলি যদি মেনে চলে। কি কি বৈশিষ্ট্য? প্রথম হচ্ছে সুসংজ্ঞাত, অর্থাৎ তাদের প্রত্যেকের একটা কমন একটা সংজ্ঞা বা কমন একটা বৈশিষ্ট্য থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পরস্পর ভিন্ন, অর্থাৎ সব আলাদা পেন্সিল হতে হবে, এক পেন্সিল দুবার নিলাম এটা হবে না। আর কি? ক্রম নিরপেক্ষ, অর্থাৎ কাকে আগে নেব কাকে পরে নেব এটা যদি আমি নির্দিষ্ট করে দিই তাহলে কিন্তু সেটা আর সেট হবে না। ঠিক আছে, সুতরাং এই 3টে বৈশিষ্ট্য যদি মেনে চলে সেই পেন্সিলের কালেকশনটি, তবে সেই পেন্সিলের কালেকশনটিকে আমরা বলবো একটি পেন্সিলের সেট। এবার হচ্ছে যে শুধু সংজ্ঞার মাধ্যমে হয়তো আমাদের পুরোপুরি সেটের ধারণাটা ক্লিয়ার হচ্ছে না। তো আসা যাক আমাদের কিছু উদাহরণে। যেমন মনে করো আমি তোমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা যত ছাত্রছাত্রী আছো তাদের মধ্যে তোমাদের অর্থাৎ 11-এর সায়েন্সের যে ছাত্রছাত্রী যারা আছো তাদের মধ্যে থেকে মনে করো আমি 20 জনকে নিয়ে বললাম যে তোমরা নির্দিষ্ট অমুক ঘরে গিয়ে বসো। তাহলে তোমরা যে একটি ঘরে গিয়ে বসলে, আমি তো কোনো নিয়ম বলে দিইনি যে কে কোথায় বসবে বা কে কোন বেঞ্চে বসবে, তোমরা তোমাদের ইচ্ছা মতো বসলে। তাহলে এটা কি হলো? ক্রম নিরপেক্ষ হলো।
অর্থাৎ কোন ক্রমে তোমরা বসবে, পরপর অ্যালফাবেটিক্যালি, নামের অ্যালফাবেটিক্যালি বসবে কিনা সেরকম কোনো নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়নি। নিজের ইচ্ছা মতো বসলে, কিন্তু একটা নির্দিষ্ট ঘরে গিয়ে বসলে। তার মানে তোমরা কিভাবে বসলে? ক্রম নিরপেক্ষভাবে বসলে। আচ্ছা, পরস্পর ভিন্ন এই বৈশিষ্ট্যটা এখানে থাকছে কিনা দেখো। তোমরা যারা যে 20 জন ছাত্রছাত্রী ওই রুমে গিয়ে বসলে, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো একজন ছাত্র বা কোনো একজন ছাত্রী দুবার বসনি, একবারই বসেছো। সুতরাং এটা পরস্পর ভিন্ন হলে তোমরা সবাই আলাদা। আর কি? সুসংজ্ঞাত। তোমরা যে একটা রুমে গিয়ে বসেছো সেটা সুসংজ্ঞাত কিনা কি করে বুঝবে? যে দেখো, তোমাদের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে যে তোমরা হচ্ছ বিদ্যালয়ের ক্লাস 11-এর সায়েন্সের ছাত্রছাত্রী। এটি হচ্ছে তোমাদের সংজ্ঞা, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের সংজ্ঞা। সুতরাং সেক্ষেত্রে তোমাদের যে 20 জন ছাত্রছাত্রী একটা ঘরে গিয়ে বসলে, তাদেরকে, সেই কালেকশনটাকে বা তোমাদের ওই দলটাকে আমি কি নাম দিতে পারি? একটা সেট অফ স্টুডেন্টস বা ছাত্রছাত্রীদের একটি সেট। সেই সেটটাকে আমি কিভাবে সংজ্ঞাত করতে পারি? না, এটা কিসের সেট? না, তোমাদের বিদ্যালয়ের ক্লাস 11 সায়েন্স সেকশনের ছাত্রছাত্রীদের একটি সেট। বোঝা গেছে? আমি যখনই তোমাদের ওই সেটটার নাম দিলাম যে ক্লাস 11-এর সায়েন্স সেকশনের ছাত্রছাত্রীদের সেট, তখনই আমি কিন্তু ঠিকঠাকভাবে ওই সেটটাকে সংজ্ঞা দিতে পারলাম। কিন্তু আমি যদি বলি যে ওই সেটটার যদি আমি এরকম নাম দিই যে ওই বিদ্যালয়ের 5 থেকে 10 পর্যন্ত ক্লাসের ছাত্রদের একটি সেট, তাহলে কিন্তু আর সুসংজ্ঞাত হলো না। কারণ তোমরা তো ক্লাস 11-এর স্টুডেন্ট। তাহলে আমি যদি সেটের সংজ্ঞাটা যদি দিই 5 থেকে 10 অবধি ক্লাসের ছাত্রদের সেট, তাহলে সেই সেটের মধ্যে তোমরা কখনোই থাকতে পারো না। সুতরাং সেটার সেট হবে না, ঠিক আছে? আরো এরকম উদাহরণ দেওয়া যায়। যেমন এই যে প্রথমে আমি বললাম যে পেন্সিলের সেট। আমি 5খানা পেন্সিল নিলাম 5 রকম কালারের, ঠিক আছে? তাহলে দেখো, 5টা পেন্সিল 5 রকম কালারের যে নিলাম, প্রত্যেকটাই আলাদা আলাদা পেন্সিল। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি কোনোভাবে সাজাইনি, আমি হ্যাপাজার্ডলি 5খানা পেন্সিলকে রেখেছি। তাহলে এটা হচ্ছে ক্রম নিরপেক্ষ হলো। আর কি হলো? এদের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। সংজ্ঞাটা কি? না, এরা সবাই পেন্সিল। তাহলে এটা হচ্ছে একটা পেন্সিলের সেট। আমি মনে করো নিলাম কয়েকটা সংখ্যা নিলাম, ধরো 2, 4, 12, 24, 50, 62, 84। এবার এই যে এতগুলো সংখ্যা নিলাম, এদেরকে কি আমি একটা সেট বলতে পারি? আমি যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, এটাকে কি একটা সেট বলা যেতে পারে? সেট বলা যেতে পারে। সেটা নির্ভর করছে আমি কি সংজ্ঞা দেবো এটাকে, তার উপর নির্ভর করছে যে এটা সেট হবে কি হবে না। যেমন আমি যদি এটাকে বলি ধনাত্মক যুগ্ম সংখ্যার সেট, যদি বলি, সেক্ষেত্রে কিন্তু এটার সংজ্ঞাটা ঠিকঠাক হলো। কারণ প্রত্যেকেই হচ্ছে ধনাত্মক সংখ্যা, প্রত্যেকেই যুগ্ম সংখ্যা। হ্যাঁ, এবং দেখো প্রত্যেকে আলাদা আলাদা আছে। 24 দুবার লিখিনি বা 12 দুবার লিখিনি। বা আরেকটু সুবিধার জন্য এটাকে যদি ক্রম নিরপেক্ষ করতে হয়, আমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারি, এরকম ভাবে লিখতে পারো যে আমি যদি মনে করো যে ছোট থেকে বড় হিসেবে সাজিয়েছি, সেরকম কিন্তু ম্যান্ডেটরি নয়। আমি এটাকে হ্যাপাজার্ডলি করতে পারি। আমি 50টা প্রথমে লিখতে পারি, 2টাকে লাস্টে লিখতে পারি, আমি যেভাবে খুশি লিখতে পারি, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে একটা ধনাত্মক যুগ্ম সংখ্যার সেট, ঠিক আছে? তাহলে সেট কি জিনিস মোটামুটি দুটো উদাহরণ দিয়ে আশা করি বোঝা গেছে। আরেকটা উদাহরণ দিই যেটা সেট হবে না, তাহলে হয়তো আরেকটু পরিষ্কার হবে। তোমাকে ধরো বললো যে কালেকশন অফ বেস্ট ব্যাটসম্যান অফ দ্য ওয়ার্ল্ড। যদি এরকম বলে, কালেকশন অফ বেস্ট ব্যাটসম্যান
in the world, অর্থাৎ বিশ্বের মধ্যে বিভিন্ন ক্রিকেট খেলীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো ব্যাটসম্যান যারা আছে, সবচেয়ে ভালো কালেকশন অফ, আমি আরেকটু স্পেসিফিক করে দিলাম, 10 বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো 10 জন ব্যাটসম্যান ক্রিকেটার যারা, তাদের কালেকশন। তাহলে এটাকে কি আমি সেট বলবো? এটাকে সেট বলবো না। কেন? কারণ হচ্ছে যে সবচেয়ে ভালো 10 জন ব্যাটসম্যান, তার ক্রাইটেরিয়া কি হতে পারে? যতদিন ধরে তারা ক্রিকেট খেলছে তাতে সবচেয়ে বেশি রান করেছে, সেই হিসেবে তারা বেস্ট 10 জন ব্যাটসম্যান হতে পারে। তাদের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি, সেই হিসেবে 10 জন ব্যাটসম্যান হতে পারে। সবচেয়ে বেশি কতগুলি সেঞ্চুরি করেছে তার হিসেবের দিক থেকে সবচেয়ে ভালো, বিশ্বের সবচেয়ে প্রথম সারির 10 জন ব্যাটসম্যান। সুতরাং বিভিন্নভাবে সেটা মেজার করা যেতে পারে, নির্দিষ্ট কোনো নিয়ম কিন্তু নেই তার ক্ষেত্রে। মানে পৃথিবীর সবচেয়ে ভালো 10 জন ব্যাটসম্যান বিচার করার জন্য অনেক রকম মাপকাঠি হতে পারে, অর্থাৎ এটা কিন্তু সুসংজ্ঞাত হলো না। সুতরাং এটাকে আমি সেট বলতে পারবো না, এটাকে সেট বলা যাবে না, ঠিক আছে? সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সংজ্ঞাটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ সেই কালেকশনটাকে আমি তখনই সেট বলবো যখন তার মধ্যেকার সমস্ত উপাদানের একটা কমন বৈশিষ্ট্য যেন থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে সেট। তাহলে এবার হচ্ছে সেট কি জিনিস সেটা তো হলো, এবার সেটকে আমরা লিখবো কিভাবে? তাহলে সেট কি জিনিস হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে সেটের উপস্থাপন। সেটকে দুভাবে লেখা যেতে পারে, একটাকে বলে ছক বন্দীকরণ পদ্ধতি, আরেকটিকে বলে সেট নির্মাণ বা ধর্মভিত্তিক পদ্ধতি। এক নম্বর হচ্ছে ছক বন্দীকরণ পদ্ধতি। ছক বন্দীকরণ পদ্ধতি, এই পদ্ধতিতে কিভাবে একটা সেটকে লিখবো আমরা খাতায়? তার জন্য একটা উদাহরণ নিই। ধরো 4 এবং 11 মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যার সেট। চার এবং 11 মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কোনগুলি? 1 2 3 4 5 6 7 8 এরকম, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো 4 এবং 11 মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যার একটা সেট, সেটাকে আমি দুই ভাবে প্রকাশ করব। এক হচ্ছে ছক বন্দীকরণ পদ্ধতিতে, আর 2 নম্বর হচ্ছে সেট নির্মাণ পদ্ধতি, বা এটাকে অনেক সময় বলা হয় ধর্মভিত্তিক পদ্ধতি। ধর্মভিত্তিক পদ্ধতি, এই দুটোর যে কোনো একটা নাম দেওয়া যেতে পারে এটাকে। তাহলে আসা যাক, প্রথম আসা যাক ছক বন্দীকরণ পদ্ধতিতে কি করা হয়। ছক বন্দীকরণ পদ্ধতিতে দুটো সেকেন্ড ব্র্যাকেট নেওয়া হয়, আর সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে সেটের কথা বলা আছে সেই সেটের মধ্যে যেসব পদগুলি বা যেসব উপাদানগুলি থাকবে তাদের কমা কমা দিয়ে লিখতে হয়। যেমন 4 এবং 11 মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা কি কি হবে? 5 6 7 8 9 আর 10। এইভাবে কমা কমা দিয়ে যে উপাদানগুলি যা যা হতে পারে সেগুলো লিখে দিলাম একটা দুটো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে। এটাকে বলে ছক বন্দীকরণ পদ্ধতিতে একটি সেটের উপস্থাপন করা। নেক্সট হচ্ছে সেট নির্মাণ পদ্ধতি বা ধর্মভিত্তিক পদ্ধতি। ধর্মভিত্তিক পদ্ধতিটা কি জিনিস? এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা স্মল লেটার এক্স বা ওয়াই বা যা খুশি নিতে পারি, একটা কোলন চিহ্ন, কি লিখলাম? এক্স। সেট নির্মাণ পদ্ধতি বা ধর্মভিত্তিক পদ্ধতিতে
সমস্ত পদগুলোকে কমা কমা দিয়ে লেখা হয় না, তার পরিবর্তে কি হয়, ওই সেটের যে কোনো একটা সাধারণ পদকে x বা y বা z বা a যে কোনো লেটার দিয়ে ধরে নেওয়া হয়, সেটাকে লেখা হয় এখানে। আর এই চিহ্নটার মানে হচ্ছে, এই সেটের চ্যাপ্টারে এরকম অনেক চিহ্ন পাবে, তাদের প্রতিটার একটা মানে আছে। এটার মানে হচ্ছে x such that, তার মানে এই সেটের মধ্যে এই পদ x আছে, যাতে করে x টা কি না, x এর যে ধর্ম বা বৈশিষ্ট্য, ওই যে বললাম যে একটা সেটের প্রতিটা পদের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য বা নির্দিষ্ট একটা সংজ্ঞা থাকবে। তো ধর্মভিত্তিক পদ্ধতিতে কি করা হয়, একটা জেনারেল এলিমেন্টকে x ধরে নেওয়া হয়, যে সেটাকে লেখা হয়, লিখে কোলন চিহ্ন বা এই চিহ্নটা দেওয়া যেতে পারে। এই চিহ্ন দিয়ে ওই x এর যে নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য বা ওই সেটের প্রতিটা পদের যে কমন বৈশিষ্ট্য, সেটাকে এখানে লেখা হয়। সেই বৈশিষ্ট্যটা কি, এর ক্ষেত্রে কি বলা আছে না, 4 এবং 11 মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা। এইটাই হচ্ছে ওই সেটের প্রতিটা পদের বৈশিষ্ট্য। তাহলে সেটাকেই লেখা হয়েছে x belongs to n। n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, n টা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এই ধরনের নোটেশনগুলি তোমরা তোমাদের বইতে এই চ্যাপ্টারের শুরুতেই পেয়ে যাবে, একসাথে করে দেওয়া আছে সমস্ত চিহ্নগুলি। আর এই যে এর মতো একটা চিহ্ন লিখেছি, এটাকে বলে belongs to। belongs to মানে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে x টা কি, x টা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, তার মানে x টা কোথায় আছে, স্বাভাবিক সংখ্যার সেট n এ আছে। সেটাকে এইভাবে লেখা হয়। একটা পদ মনে করো 5, কোন একটা সেট a সেটের একটা সদস্য, তাহলে সেটাকে আমি কি যদি ভাষায় লিখি, তাহলে দাঁড়ায় যে 5 হলো a সেটের একটি সদস্য। সেটাকে যদি আমি চিহ্ন দিয়ে সংক্ষেপে লিখি, তাহলে আমি কি লিখবো, তখন আমি লিখবো 5 belongs to a। ঠিক আছে, তাহলে এই চিহ্নটার তাৎপর্যটা আশা করি বোঝা যাচ্ছে। তো x such that x belongs to n, 4 less than x less than 11। কেন না, বলা আছে 4 এবং 11 এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যার জন্য এই অংশটা, আর 4 এবং 11 এর মধ্যবর্তীর জন্য এই অংশটা। তাহলে এই বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে দিলাম, করে এইভাবে ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট নির্মাণ পদ্ধতিতে এই সেটটিকে উপস্থাপন করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সেটের সংজ্ঞা এবং কিভাবে একটা সেটকে উপস্থাপন করব তার পদ্ধতি। এবার হচ্ছে যে প্রথমেই বলেছিলাম যে এই চ্যাপ্টারের অঙ্ক শেখার আগে কিছু সংজ্ঞা আমাদেরকে জেনে নিতে হবে। বেশ কটা সংজ্ঞা আছে, বিভিন্ন ধরনের সেট হয়, সেই টাইপগুলো, তাদের যে নামগুলো এবং তাদের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। দেখো প্রথমেই আছে উপসেট। উপসেট কি জিনিস, মনে করো a একটা সেট আছে, b একটা সেট আছে, উপসেটের চিহ্ন হচ্ছে এইটা। এদের মাঝখানে যদি এই চিহ্নটা দিই, তখন আমরা বলবো a হচ্ছে b সেটের উপসেট। উপ মানে কি, ইংরেজিতে বলে সাবসেট। তো উপ মানে কি, উপ মানে হচ্ছে একটা পার্ট। মনে করো আমি ছবি এঁকে তোমাদের দেখাই, এটা মনে করো আমার বি সেট। এই বি সেটে অনেক কটা উপাদান আছে, এই একটা, এই একটা, এই একটা, এরকম অনেক কটা উপাদান আছে। এখন এই উপাদানগুলোর মধ্যে থেকে মনে করো এই অংশটা আমি ঘিরে নিলাম, একটা বেড়া দিয়ে দিলাম গোল করে। এত বড় একটা চারদিকে পাঁচিল ঘেরা একটা জায়গা আছে, তার মধ্যে এতগুলো গাছ লাগানো আছে। এই পুরোটাকে আমি বললাম বি সেট। তার মধ্যে থেকে 3টে গাছকে নিয়ে আমি গোল করে বেড়া দিয়ে ঘিরে নিলাম, দিয়ে এই অংশটার নাম দিলাম এ। এই যে গোল করে ঘিরে নিয়েছি 3টে উপাদান নিয়ে, এই সেটটাকে আমি বলছি এ সেট। তাহলে এই এ সেটটা হচ্ছে বি সেটের উপসেট। তাহলে উপসেট জিনিসটা কি, তোমরা বইতে সংজ্ঞাগুলো অবশ্যই পড়বে, আমি জিনিসগুলো একটু এলাবোরেটলি বলে দিচ্ছি, তোমরা সংজ্ঞাটা পড়লে তখন বুঝতে সুবিধা হবে। তাহলে উপসেট জিনিসটা কি না, কোনো একটা বড় সেট থেকে, মনে করো একটা বড় সেটে 10খানা
উপাদান আছে বা 10টা সংখ্যা আছে ওই সেটের মধ্যে, সেখান থেকে দুটো কি তিনটে কি একটা সংখ্যা নিয়ে আমি যদি একটা ছোট পার্ট বার করে নিই, তাহলে যে পার্টটা বার করে নিলাম সেটাকে বলবো ওই বড় সেটের উপসেট। সেরকমই এখানে এ সেটটা অর্থাৎ এই অংশটা হচ্ছে, এই এ সেটটা হচ্ছে বড় বি সেটের একটা উপসেট বা সাবসেট। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এই অংশটা দেখো, যথার্থ 6 নম্বর পয়েন্টটা, যথার্থ উপসেট এবং অধিসেট। উপসেট দু রকম হয়, শুধুমাত্র উপসেট হতে পারে আর এটা যথার্থ উপসেট হতে পারে। এমনি উপসেটের ক্ষেত্রে যথার্থ উপসেটের সাথে পার্থক্য হচ্ছে যথার্থ উপসেটের চিহ্নটা এটা হচ্ছে যথার্থ উপসেটের চিহ্ন, আর এইটা হচ্ছে এইরকম একটা গোল সাইন তার সাথে নিচে স্ট্রেট লাইন, এটা হচ্ছে শুধুমাত্র উপসেটের চিহ্ন আর এটা যথার্থ উপসেটের চিহ্ন। পার্থক্যটা কি? নর্মাল যে উপসেট এটা কিন্তু এই বড় সেট অর্থাৎ বি সেটের সাথে সমানও হতে পারে, তখনও সেটাকে উপসেট বলা যাবে। কিন্তু যথার্থ উপসেট মানে বড় সেটের থেকে অবশ্যই একটু ছোট হতে হবে, অর্থাৎ বড় সেটের সবকটা পদকে নিয়ে উপসেট বানালে সেটা কিন্তু যথার্থ উপসেট হবে না। অর্থাৎ যেমন এই এ সেটটা কিন্তু বি সেটের যথার্থ উপসেট, কিন্তু আমি যদি পুরো জায়গাটা না নিয়ে শুধুমাত্র যেখানে যেখানে পদগুলো আছে সেই কটাকে ঘিরে নিলাম, সব কটা পদকে ঘিরে নিয়ে একটা এ সেট নাম দিলাম, তখন এ সেটটা হয়ে যাবে বি সেটের উপসেট, কিন্তু এটা হচ্ছে বি সেটের যথার্থ উপসেট। আশা করি বুঝাতে পারলাম। আর অধিসেট কি? উপসেটের ক্ষেত্রে জাস্ট উল্টো সাইন, এটা যদি বি সেটের উপসেট হয় তাহলে বিটা হবে এ সেটের অধিসেট, অর্থাৎ ছোট সেটটা হচ্ছে বড় সেটের উপসেট আর বড় সেটটা হচ্ছে ছোট সেটের অধিসেট। ঠিক আছে? নেক্সট আসি নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে একপদী সেট। একপদী সেট নাম থেকেই বোঝা যাচ্ছে একপদী সেট মানে যে সেটে একটি মাত্র পদ থাকে তাকে একপদী সেট বলে। যেমন a set is equal to x such that x একটি পূর্ণ সংখ্যা কমা 30 less than x less than 32। সংখ্যাটা খেয়াল করো, x হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, a সেটের মধ্যে সেই সব x গুলি থাকবে যারা পূর্ণ সংখ্যা হবে এবং 30 এর থেকে বড় কিন্তু 32 এর থেকে ছোট হবে। তাহলে এর মধ্যে কি কি পদ থাকবে? শুধুমাত্র 31 এই পদটা থাকবে। তাহলে এটা হচ্ছে একটা একপদী সেট, কেন একটা মাত্র পদ আছে। ঠিক আছে? তাহলে একপদী সেটটা আশা করি বোঝা গেছে। নেক্সট হচ্ছে শূন্য সেট। শূন্য সেট জিনিসটা কি? শূন্য মানে যে সেটে কোনো পদ নেই তাকে বলে শূন্য সেট। এরকম সেটও হতে পারে যে আমি সংজ্ঞাটা এমন ভাবে দেওয়া থাকলো যাতে করে ওই সেটের পদগুলো যখন তোমায় বার করতে দিল দেখবে কোনো পদই বার করতে পারছো না, হতেই পারে, তখন ওইটাকে বলা হয় শূন্য সেট বা নাল সেট। এটাকে লেখা হয় এইভাবে, এটাকে বলে ফাই চিহ্ন, এটাকে বলে ফাই চিহ্ন। এরকম ভাবে একটা গোল করে এরকম কেটে দেবে, এই চিহ্ন দ্বারা শূন্য সেটকে প্রকাশ করা হয়। বা অনেক ক্ষেত্রে লেখা যেতে পারে, জাস্ট দুটো সেকেন্ড ব্র্যাকেট এইভাবে দিয়ে দাও, এটাকেও শূন্য সেট, এটা হচ্ছে শূন্য সেটের লেখার নিয়ম। হয় এই চিহ্ন দিয়ে না হলে এই চিহ্ন দিয়ে শূন্য সেটকে লিখতে হবে। শূন্য সেটের উদাহরণ কি হতে পারে? ধরো আমি এই অঙ্কটাকে চেঞ্জ করে দিলাম,
30 আর 31-এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা কি হবে? 30 আর 31-এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা থাকে না, সুতরাং তখন এ সেটটা হয়ে যাবে নাল সেট বা ফাই সেট বা শূন্য সেট। বোঝা গেছে? নেক্সট হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট কি জিনিস না, ধরো তোমাদের একটা প্রশ্নের অঙ্ক দিল সেটের চ্যাপ্টারে, তাতে মনে করো 3খানা সেটের কথা বলা আছে। ধরো এ একটা সেটের কথা বলে দিয়েছে যার মধ্যে আছে 1 2 3 এই 3টে সংখ্যা আছে। বি একটা সেট দিয়ে দিয়েছে যাতে আছে 10 15 16, আর সি একটা সেট দিয়ে দিয়েছে যাতে আছে 8 আর 17। এরকম 3খানা সেট আছে। তো এইরকম যখন কোনো অঙ্কে একাধিক সেট এরকম দেওয়া থাকবে বিভিন্ন রকম, তখন তাদের সার্বিক সেট কোনটা হবে? সার্বিক সেট মানে এমন একটা সেট আমাকে নিতে হবে যাতে করে অঙ্কে প্রদত্ত এই প্রতিটি সেট ওই যে সার্বিক সেট বা যে নতুন যে একটা বড় সেট আমি নেব, এরা সবাই যেন ওই সেটের উপসেট হয়, তবেই আমি নতুন করে যে সেটটি নেব তাকে আমি সার্বিক সেট বলবো। যেমন সার্বিক সেটকে সাধারণত এস দিয়ে লেখা হয়। আমি মনে করো এরকম একটা সেট নিলাম, এরকম আরো অসংখ্য পদের মধ্যে লিখতে পারি। আমি কি করলাম, এ সেটে যে পদগুলো আছে সেগুলোকে এর মধ্যে নিলাম, বি সেটে যে পদগুলো আছে সেগুলোকে নিলাম, সি সেটে যে পদগুলো আছে সেগুলোকে নিলাম। তাছাড়া এক্সট্রা আমি অজস্র পদ নিতে পারি আমার ইচ্ছা মতো। কিন্তু দেখো এ সেটটাকে যদি এইভাবে নেওয়া হয়, তাহলে এ সেটটা লক্ষ্য করো, এ সেটের সাবসেট কিনা। দেখো 1 2 আর 3 আছে, তো 1 2 3 এর মধ্যে আছে, তাহলে এ সেটটা হচ্ছে এ সেটের সাবসেট। বি সেটে কি কি আছে? 10 15 আর 16 দেখো আছে এখানে, তাহলে বি সেটটাও হচ্ছে এস সেটের সাবসেট। সি সেটে আছে 8 আর 17 দেখো এখানে আছে, তাহলে সিটাও হচ্ছে এস সেটের সাবসেট। তখন এই এস সেটটাকে আমি বলবো সার্বিক সেট। এই সেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট। সার্বিক সেট বা যেটা ইংরেজি নাম হচ্ছে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু এটা কিন্তু অঙ্কে যে সমস্ত সেট দেওয়া থাকবে তার সাপেক্ষে এটা সার্বিক সেট। অন্য কোনো একটা অঙ্কে গিয়ে এটা কিন্তু সার্বিক সেট নাও হতে পারে, তখন ওখানে কি কি সেট দেওয়া আছে তার উপর ডিপেন্ড করছে সার্বিক সেটটা কি হবে। বোঝা গেছে? তাহলে এটা গেল সার্বিক সেট। নেক্সট আসি সমান সেট, নাম্বার 5। সমান সেট কি জিনিস? মনে করো দুটো সেট এ আর বি দেওয়া আছে। যে কোনো সেটের নাম কিন্তু আমরা বলে রাখি যে ক্যাপিটাল লেটার দিয়ে দিয়ে থাকি, এ বি সি পি কিউ, এরকম যে কোনো ক্যাপিটাল লেটার দিয়ে সেটের নামকরণ করা হয়। তো যাই হোক, মনে করো আমার কাছে দুটি সেট আছে এ আর বি। এদেরকে সমান কখন বলবো? যখন এ সেটে যে যে পদ থাকবে বি সেটেও সেই পদগুলোই থাকবে, তার থেকে বেশিও থাকবে না কমও থাকবে না, তখন এদের দুজনকে আমরা সমান সেট বলবো। অর্থাৎ ধরো এ সেটে আছে x y z 1 2, তাহলে বি সেটেও থাকতে হবে কি কি 1 x 2 z y। আমি হ্যাপাজার্ডলি সাজিয়ে নিলাম। হ্যাঁ, এর অর্থাৎ দেখো দুটোতে একই সংখ্যক পদ আছে এবং একই পদ আছে, আলাদা কোনো পদ নেই, তখন এদেরকে বলা হয় সমান সেট। আর এমনিতে অঙ্কে অনেক সময় প্রমাণ করতে দেয় যে দুটো বড় বড় সেট দিয়ে দিল, সেটা তোমরা অঙ্ক করতে গেলে আরো পরিষ্কার হবে, যে এ আর বি দুটো দিয়ে দিল, বললো প্রমাণ করো এ ইজ ইকুয়াল টু বি। প্রমাণ করতে গেলে তখন তোমাদের দেখাতে হবে যে এটা হচ্ছে বি সেটের সাবসেট, এটা একবার দেখাতে হবে, আরেকবার দেখাতে হবে বিটা হচ্ছে এ সেটের সাবসেট। এই দুটো যদি প্রমাণ করতে পারো তবে বলা যাবে এ আর বি সেট দুটি পরস্পর সমান। ঠিক আছে, সেগুলো অঙ্ক করার সময় আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে করতে হয়।
নেক্সট হচ্ছে সূচক সেট। সূচক সেট কি জিনিস? মনে করো এ সেটের মধ্যে তিনটে পদ আছে, এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এ সেটের সূচক সেটকে আমরা লিখি এইভাবে, সূচক সেটের ইংলিশ নাম হচ্ছে পাওয়ার সেট, সেই জন্য ওটাকে পি ব্র্যাকেটে এ দিয়ে লেখা হয়। এ সেটের সূচক সেট পি এ। এই সেটের পদগুলো কিরকম হবে? এই সেটের পদগুলো, এ সেটে যেমন তিনটে সংখ্যা আছে এক্স ওয়াই জেড বা 1 2 3 4 ইত্যাদি, সূচক সেটের পদগুলো কি কি হবে না একটা সেট হবে। এ সেটের পদগুলি এক একটি সংখ্যা আর সূচক সেটের পদগুলি হচ্ছে এক একটি সেট। কিরকম সেট না, এ সেটের যতগুলি উপসেট পাওয়া যেতে পারে তাদেরকে নিয়ে যে সেট তৈরি হয় তাকেই বলা হয় এ সেটের সূচক সেট। আরেকবার বলি, কোনো একটা সেট এ দেওয়া থাকলে সেই এ সেটের যতগুলি উপসেট বানানো সম্ভব সেই উপসেটগুলিকে কমা কমা দিয়ে লিখলে তৈরি হয় এ সেটের সূচক সেট বা পাওয়ার সেট। কি করে উপসেটগুলি বানাবে দেখো, প্রথম হচ্ছে শূন্য সেটটা লিখে দিতে হবে, কারণ শূন্য সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট হয়, যে কোনো সেটের উপসেট শূন্য সেট। নেক্সট আর কি কি হতে পারে এর উপসেট? শুধু এক্স নিয়ে একটা হতে পারে, শুধু ওয়াই নিয়ে একটা সেট হতে পারে, শুধুমাত্র জেড নিয়ে একটা সেট হতে পারে, এক্স কমা ওয়াই এই দুজনকে নিয়ে একটা সেট হতে পারে, ওয়াই কমা জেড এদের নিয়ে একটা সেট হতে পারে, এক্স কমা জেড এই দুটোকে নিয়ে একটা হতে পারে। আর কি হতে পারে? এক্স ওয়াই জেড অর্থাৎ এ সেট। এ সেটটা নিজেও কিন্তু এ সেটের একটা উপসেট। ওই যে বলেছিলাম আমি উপসেট বলার সময় যে উপসেট মানে সেটা কিন্তু বড় সেটের থেকে ছোটও হতে পারে আবার সমানও হতে পারে, ঠিক আছে? সেই জন্য এ সেটটা নিজেই হচ্ছে নিজের একটা উপসেট। যে কোনো সেটের ক্ষেত্রে শূন্য সেটটা একটা উপসেট হয় আর সে নিজে একটা উপসেট হয়, বাদ বাকিতে এরকম ভাবে উপসেট আরো বানানো যায়। তো এই হচ্ছে সূচক সেট। কোন একটা সেট দেওয়া থাকলে এইভাবে তার সূচক সেট বানাতে হয়। এক্ষেত্রে একটা রেজাল্ট বলে রাখি যে যদি এ সেটে n সংখ্যক পদ থাকে তবে এ সেটের উপসেটের সংখ্যা 2 to the power n। অর্থাৎ যেমন এখানে এ সেটে তিনখানা পদ আছে, তাহলে এ সেটের মোট কটা উপসেট পাবো? 2 to the power 3 মানে 8, আটখানা উপসেট পাবো। দেখো তাই আছে 1 2 3 4 5 6 7 8, আটটা উপসেট। ঠিক আছে, এটা একটা রেজাল্ট, এটা অঙ্ক করতে গিয়ে লাগবে, শর্ট কোশ্চেন করতে গিয়ে। যাই হোক, এটা গেল সূচক সেট। নেক্সট হচ্ছে পূরক সেট। পূরক সেট কাকে বলে? পূরক সেট হচ্ছে, আমি ছবি এঁকে তোমাদেরকে বোঝাই। এটা মনে করো আমার সার্বিক সেট এস, এর মধ্যে কি কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 6 7 8 9 10, এই সংখ্যাগুলি এই সেটের সদস্য। এর মধ্যে থেকে ধরো আমি এই অংশটা নিয়ে নিলাম, এটাকে নাম দিলাম এ সেট।
তাহলে এ সেটের পূরক সেটকে কিভাবে লেখা হয়? এ সেটের পূরক সেট সমান এ মাথায় সি, এটাকে বলে এ কমপ্লিমেন্ট। তাহলে এ সেটের পূরক সেট কিভাবে বার করব? না পুরো সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিলে যে অংশটা পড়ে থাকে, সার্বিক সেট থেকে এ সেটের সদস্যগুলোকে বাদ দিয়ে দিলে বাকি যে সদস্যগুলি পড়ে থাকে তাদেরকে নিয়ে হয় এ সেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো এ সেটে আছে কে কে? 1 2 3 4। তাহলে পূরক সেটে কে কে থাকবে? 5 6 7 8 9 10 এরা থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে পূরক সেটের আইডিয়া। তো এই মোটামুটি বিভিন্ন যে সেট কাকে বলে বা সেটকে কিভাবে তোমরা লিখবে খাতায়, আর বিভিন্ন ধরনের সেটের যে সংজ্ঞা সেগুলো আলোচনা করা হলো। এগুলো তোমরা কিছুটা বইয়ের সংজ্ঞার সাথে মেলাবে এবং সেখানে আরো কিছু উদাহরণ আছে সেগুলোও দেখবে, অনেকটা আইডিয়া ক্লিয়ার হবে। আর এর সাথে আমি তোমাদেরকে কিছু এই জাতীয় কিছু অঙ্ক করে দেব এবং সেই সংক্রান্ত কিছু অঙ্ক করতেও দেবো তোমাদের। তো সেগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবে, তারপরে সেটের বাকি পার্টটা আমরা আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে?